প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কস্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো কস্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে আমরা সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে, প্রশ্নের লাস্টে আসি আগে, আমাদেরকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনডিরেক্ট কস্ট বা ওভারহেড কস্ট। তো এখানে মনে রাখতে হবে ওভারহেড যেটা, সেই ওভারহেড কস্টকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, এরপর একটা হচ্ছে অফিস ওভারহেড, এরপরে একটা হচ্ছে সেলস ওভারহেড। তো যেটা অফিস ওভারহেড এবং সেলস ওভারহেড সেটার কম্বিনেশনকে আবার বলা হয় অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা একটা একটা করে দেখি। প্রথমে ডিরেক্ট র ম্যাটেরিয়াল। সো ডিরেক্ট র ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, সেটা ইনডিরেক্ট না, সেটা ওভারহেড না। ডিরেক্ট ওয়েজেসটা ডিরেক্ট এক্সপেন্স, সেটা ইনডিরেক্ট এক্সপেন্স। দা ডিজাইন এক্সপেন্স, প্রোডাকশন ডিজাইন এক্সপেন্স যেটা সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, সেটা ইনডিরেক্ট এক্সপেন্স না। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, হ্যাঁ, ইনডিরেক্ট যে র ম্যাটেরিয়ালটা আছে সেই ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা প্রোডাকশন ওভারহেড। ফ্যাক্টরি অ্যাকাউন্ট্যান্ট স্যালারি, ফ্যাক্টরি অ্যাকাউন্ট্যান্ট স্যালারিটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। তো আমরা জানি সেটা হচ্ছে যেটা ওভারহেড, সেই ওভারহেডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিরেক্ট লেবার, এরপর একটা হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, আরটা হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট, এই তিনটার কম্বিনেশনকে বলা হবে প্রোডাকশন ওভারহেড। ওকে, সো ফ্যাক্টরি অ্যাকাউন্ট্যান্ট স্যালারি যেটা সেটা হচ্ছে ইনডিরেক্ট লেবার। যেহেতু ইনডিরেক্ট লেবার, সো এটা হচ্ছে একটা প্রোডাকশন ওভারহেড। ফ্যাক্টরি মেশিন রিপেয়ার কস্ট হচ্ছে একটা ইনডিরেক্ট আদার কস্ট। যেহেতু এটা ইনডিরেক্ট আদার কস্ট তাহলে এটা হচ্ছে একটা প্রোডাকশন ওভারহেড। সেলসম্যান স্যালারিটা হচ্ছে একটা সেলস ওভারহেড। সো সেলস ওভারহেড এটা আমরা কনসিডার করব। ক্যারিজ আউটওয়ার্ড, তো সেলস আউটওয়ার্ডও বলা হয় সেটাকে, সেলস ক্যারিজ আউটওয়ার্ড। সো এটা হচ্ছে একটা সেলস ওভারহেড। অফিস রেন্ট হচ্ছে একটা অফিস ওভারহেড। সো আমরা যখন এই অ্যামাউন্টগুলো যখন আমরা প্লাস করে দিব তখন আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা। এরপর আমরা ম্যাথ নাম্বার 2 খেয়াল করি। কোয়েশ্চেনের লাস্টে আসি আমরা। কোয়েশ্চেনের লাস্টে আমাদের কি চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কস্ট। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন আমাদেরকে প্রোডাক্ট কস্টের কথা বলা হবে তখন এখানে কি আসবে? এখানে হচ্ছে প্রোডাকশন কস্টগুলো আসবে। এখানে আমাদের প্রোডাকশন কস্টটাই আসবে। সো আমরা জানি প্রোডাকশন কস্টগুলো কি? প্রোডাকশন কস্টগুলো হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট। ওকে, ডিরেক্ট আদার কস্ট। তারপর হচ্ছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার অ্যান্ড ইনডিরেক্ট আদার কস্ট। তাহলে 6 এলিমেন্টস: ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট আদার কস্ট। এই 6টা এলিমেন্টসের কম্বিনেশনকে আমরা বলবো প্রোডাকশন কস্ট আর ফ্যাক্টরি কস্ট। ওই প্রোডাকশন কস্ট এবং ফ্যাক্টরি কস্টকে কি বলা হবে? প্রোডাক্ট কস্ট। আর যখন বলা হবে পিরিয়ড কস্ট,
যখন বলা হবে পিরিয়ড কস্ট, সো পিরিয়ড কস্ট যেটা সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। পিরিয়ড কস্ট যেটা সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। সো অপারেটিং এক্সপেন্স যেটা, সেই অপারেটিং এক্সপেন্স যেটা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অপারেটিং এক্সপেন্স যেটা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আরটা হচ্ছে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। ক্লিয়ার? ওকে। সো আমাদের কোয়েশনে কি চেয়েছে? আমাদের কোয়েশনে চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট মানে কি? প্রোডাকশন কস্ট। সো প্রোডাকশন কস্ট কয়টা এলিমেন্ট? 6টা এলিমেন্ট। তাহলে আমরা দেখি একটা একটা। ইফ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস, ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস এটা কি? ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস হচ্ছে ডাইরেক্ট লেবার। সো ডাইরেক্ট লেবারটা আসবে এখানে প্রোডাক্ট কস্টে। ফ্যাক্টরি ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ফ্যাক্টরি ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে ইনডিরেক্ট আদার কস্ট। সো এই 1000টাও আমরা প্রোডাক্ট কস্টে কনসিডার করব। ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট র ম্যাটেরিয়াল ইউজটা হচ্ছে একটা প্রোডাকশন কস্ট, তাহলে এটাও এখানে কনসিডার করা হবে। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল, সো ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালটা কিন্তু একটা প্রোডাক্ট কস্ট। সো এই 5000টাও কি করা হবে? কনসিডার করা হবে। ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি, ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি হচ্ছে একটা ইনডিরেক্ট লেবার। সো এটাও কনসিডার করা হবে। ডেপ্রিসিয়েশন অফ অফিস বিল্ডিং, অফিস বিল্ডিংয়ে যে ডেপ্রিসিয়েশন এটা কিন্তু প্রোডাকশন কস্ট না, এটা হচ্ছে একটা অপারেটিং কস্ট, এটা হচ্ছে অফিস এক্সপেন্স। তাহলে অফিস এক্সপেন্সটা প্রোডাক্ট কস্টের মধ্যে আসবে না। তারপরে হচ্ছে ক্যারিস আউটওয়ার্ড, ক্যারিস আউটওয়ার্ড যেটা সেটা হচ্ছে সেলস এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন কস্ট, সেলস এক্সপেন্স। সেলস এক্সপেন্সটা অপারেটিং এক্সপেন্স, সেটা প্রোডাক্ট কস্টের মধ্যে আসবে না। রয়্যালটি পেমেন্ট, হ্যাঁ রয়্যালটি পেমেন্টটা কি? রয়্যালটি পেমেন্টটা হচ্ছে আমরা যদি কোনো একটা প্যাটেন্ট ইউজ করি, প্যাটেন্টের অনারকে আমরা যে পেমেন্টটা করব সেটাকে বলা হয় রয়্যালটি। ফর এক্সাম্পল, যে বাংলাদেশের একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, উনি পাটের জুটের যে সেলুলোসটা আছে সেই সেলুলোস থেকে উনি পলিথিন বানানোর একটা ফর্মুলা উনি আবিষ্কার করেছে। এই ফর্মুলাটা ইউজ করছে জার্মানির একটা কোম্পানি। সো জার্মানি কোম্পানিটা ওনাকে যে পেমেন্টটা করছে ওনার ফর্মুলাটা ইউজ করার জন্য, ওটাকে বলা হচ্ছে রয়্যালটি। সো ওই রয়্যালটি হচ্ছে একটা ডিরেক্ট আদার কস্ট, তার মানে এটা প্রোডাকশন কস্ট বা প্রোডাক্ট কস্ট, তাহলে সেটা আসবে, কনসিডার করতে হবে। সেলস পারসনস কমিশন, সেলস পারসন কমিশন হচ্ছে একটা সেলস এক্সপেন্স। সেলস এক্সপেন্সটা হচ্ছে একটা অপারেটিং কস্ট বা পিরিয়ড কস্ট, সেটা প্রোডাকশন কস্টে আসবে না। সো 10,000, 11,000, 31,000, 39,000, তারপরে হচ্ছে 10,000-এর সাথে 11,000, তারপরে 31, 39, তারপরে হচ্ছে এদিকে 5, তাহলে 39, তারপর হচ্ছে 44, 46,000। তার আনসার কত হবে? 46,000। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, 3 নাম্বার কোয়েশ্চেন আসি। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে সেটা হচ্ছে পিরিয়ড কস্ট কত। আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে পিরিয়ড কস্ট। সো আমরা যখন পিরিয়ড কস্টে যাব, পিরিয়ড কস্ট মানে কি? অপারেটিং এক্সপেন্স। সো ওই অপারেটিং এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেলস রিলেটেড এক্সপেন্স আর হচ্ছে অফিস রিলেটেড এক্সপেন্স। সো একটা সেলস রিলেটেড এক্সপেন্স আর একটা অফিস রিলেটেড এক্সপেন্স। দ্য কস্ট অফ উড ফর ম্যাকিং টেবলস, সো আমরা জানি উডের একটা টেবলের যে উড সেটা হচ্ছে মেইন এলিমেন্ট, সো এটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল একটা প্রোডাক্ট কস্ট, এটা আসবে না। ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস, ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস হচ্ছে ডিরেক্ট লেবার, তাহলে এটাও পিরিয়ড কস্টে আসবে না। প্রোডাকশন ডিজাইন এক্সপেন্স, প্রোডাকশন ডিজাইন এক্সপেন্সটা হচ্ছে ডিরেক্ট আদার কস্ট, তাহলে এটাও প্রোডাক্ট কস্টের মধ্যে পড়ছে, পিরিয়ড কস্টে পড়ে নাই, এটাও আসবে না। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যেটা সেটা আসবে, সেটা একটা পিরিয়ড কস্ট, যেহেতু সেটা একটা পিরিয়ড কস্ট সেটা আসবে
সো সেলস এক্সপেন্স সেটা, তাহলে সেটা কনসিডার করতে হবে পিরিয়ড কস্ট। অফিস ম্যানেজার স্যালারি, অফিস ম্যানেজার স্যালারি যেটা, সে অফিস ম্যানেজার এটা হচ্ছে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স মানে অপারেটিং এক্সপেন্স, তাহলে সেটা পিরিয়ড কস্ট, তাহলে সেটা আসবে। সেলস ট্রান্সপোর্টেশন, সেলস ট্রান্সপোর্টেশন একটা সেলস এক্সপেন্স মানে পিরিয়ড কস্ট, তাহলে সেটা আসবে 5000 টাকা, সেটা আসবে। সাপ্লাইস কস্ট, সাপ্লাইস কস্ট যেটা সেটা হচ্ছে একটা অফিস এক্সপেন্স, সো অফিস এক্সপেন্স যেটা সেটা আসবে। ব্যাড ডেটস, ব্যাড ডেটস হচ্ছে একটা সেলস রিলেটেড এক্সপেন্স, তাহলে সেলস রিলেটেড এক্সপেন্স সেটা আসবে। তাহলে 10,000, 30, 35, 36, 36,500, তাহলে আমাদের আনসার কত হবে? 36,500। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি, তারপরে কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য নন প্রোডাক্টিভ এক্সপেন্স, হোয়াট ইজ দ্য নন প্রোডাক্টিভ এক্সপেন্স। তো মনে রাখতে হবে নন প্রোডাক্টিভ মানে যেগুলো প্রোডাকশনের সাথে রিলেটেড না। সো নন প্রোডাক্টিভ এক্সপেন্স যদি আমরা বলি, সো প্রাইম কস্ট, সো প্রাইম কস্ট যেটা, সেই প্রাইম কস্টটা হচ্ছে, প্রাইম কস্টটা কীভাবে আসে? প্রাইম কস্টটা আসে এভাবে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল plus direct labor plus direct other cost, direct other cost, তাহলে সবগুলো হচ্ছে প্রোডাকশন কস্ট, তাহলে হচ্ছে প্রোডাক্টিভ এক্সপেন্স, নন প্রোডাক্টিভ না। তারপরে বলা হচ্ছে প্রোডাকশন ওভারহেড, তারপরে বলা হচ্ছে প্রোডাকশন ওভারহেড। সো প্রোডাকশন ওভারহেড কস্টের মধ্যে কি কি আসবে? প্রোডাকশন ওভারহেডের কস্টের মধ্যে আসবে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট আদার কস্ট, তাহলে এগুলো হচ্ছে প্রোডাকশন কস্ট, এটাও আসবে না। এরপরে কি আসবে তাহলে এখানে? হ্যাঁ, অফিস ওভারহেড, হ্যাঁ অফিস ওভারহেডটা আসবে। তারপর ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট, হ্যাঁ সেটাও আসবে, ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট। এই দুইটা কোন ধরনের কস্ট? একটা হচ্ছে অফিস রিলেটেড, আর ডেলিভারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন এগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স, আর যেগুলো অপারেটিং এক্সপেন্স সেগুলো হচ্ছে নন প্রোডাক্টিভ এক্সপেন্স। আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি, তারপরে কোয়েশ্চেনটা কি বলছে? তারপরে কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট। সো ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি? ফিক্সড কস্ট হচ্ছে যে কস্ট প্রোডাকশন ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কারণে, প্রোডাকশনের ইউনিট ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কারণে যে কস্টের কোনো চেঞ্জ হয় না, সেটাকে আমরা বলি ফিক্সড কস্ট। যেমন আমরা যদি একটা ফ্যাক্টরি যদি র্যান দিই, আমরা ফ্যাক্টরির ভেতরে কি 1000 ইউনিট প্রোডাকশন করছি না 2000 ইউনিট প্রোডাকশন করছি, এটার সাথে আমাদের ফ্লোর অনারের সাথে কোনো সম্পর্ক নাই। ফ্লোর অনার যিনি, ওনাকে আমাকে পেমেন্ট একটা ফিক্স দিয়ে ফেলতে হবে। তাহলে আমার প্রোডাকশনের লেভেল ইনক্রিজ হোক অথবা ডিক্রিজ হোক, আমাকে অবশ্যই ফ্লোর অনারকে পেমেন্টটা করে দিতে হবে, তাহলে এটা একটা ফিক্সড কস্ট। তারপর ভেরিয়েবল কস্ট কি, যেটা হচ্ছে প্রোডাকশনের লেভেলের ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কারণে যে কস্ট ইনক্রিজ এবং ডিক্রিজড হয়। প্রোডাকশন লেভেল ইনক্রিজ করলে কস্টও ইনক্রিজ হবে, প্রোডাকশন লেভেল ডিক্রিজ হলে কস্টও ডিক্রিজড হবে। এক্সাম্পল হচ্ছে ম্যাটেরিয়াল এক্সপেন্স যেগুলো আছে সেগুলো, লেবার কস্ট যেগুলো আছে সেগুলো। আমরা জানি আমরা যদি বেশি প্রোডাকশন করতে চাই, বেশি ম্যাটেরিয়াল ইনপুট দিতে হবে, লেবার থেকে বেশি কস্ট দিতে হবে। আমরা যদি কম প্রোডাকশন করতে চাই, লেবার থেকে কম পেমেন্ট করতে হবে, ম্যাটেরিয়াল কম দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে প্রোডাকশনের লেভেলের সাথে ইনক্রিজ অথবা ডিক্রিজ হয়, সেজন্য এগুলোকে আমরা বলবো ভেরিয়েবল কস্ট। আর হচ্ছে মিক্সড কস্ট, কিছুটা ভেরিয়েবল কিছুটা ফিক্সড, দুইটা মিলে হয় মিক্সড। যেমন ইলেকট্রিসিটি বিল যেটা আসে, সেই ইলেকট্রিসিটি বিলের মধ্যে কিছুটা যেটা হচ্ছে লাইন চার্জ বা ডিমান্ড চার্জ, সেটা সবসময় মান্থলি ফিক্স থাকে। আর ইউনিট চার্জটা যেটা, সেই ইউনিট চার্জটা ওঠানামা করে। কোনো সময় আমরা 1000 ইউনিট ইউজ করব, কোনো সময় আমরা 5000 ইউনিট ইউজ করব। তাহলে ইউনিট এক্সপেন্সটা হচ্ছে ভেরিয়েবল। লাইন চার্জ যেটা, মনে করো 1000 টাকা, মান্থলি 1000 টাকা গভর্নমেন্টকে দিয়ে ফেলতে হবে, এটা সবসময় ফিক্সড। সো লাইন চার্জ হচ্ছে ফিক্সড, মানে ডিমান্ড চার্জটা হচ্ছে ফিক্সড, আর ইউনিট চার্জ হচ্ছে ভেরিয়েবল, দুইটা মিলে হয়ে যায় মিক্সড কস্ট। তাহলে আমরা বললাম ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট অ্যান্ড মিক্সড কস্ট। তাহলে আমাদেরকে এখানে কি কোয়েশ্চেন করছে? ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট আমাদেরকে কোয়েশ্চেন করেছে দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট র ম্যাটেরিয়াল। আমরা জানি ম্যাটেরিয়াল কস্টটা হচ্ছে ওঠানামা করবে, সো এটা হচ্ছে আমাদের জন্য ভেরিয়েবল কস্ট। ফ্যাক্টরি ওয়ার্কার্স ওয়েজেস, ফ্যাক্টরি ওয়ার্কার ওয়েজেসটা হচ্ছে প্রোডাকশনাল লেভেল ইনক্রিজ অথবা ডিক্রিজ করার কারণে ওঠানামা করবে, এটা ভেরিয়েবল কস্ট। ফ্যাক্টরি সুপারভাইজার স্যালারি, হ্যাঁ আমরা যদি একটা সুপারভাইজার রাখি,
তাকে যদি আমরা স্যালারি দিই মান্থলি, সেটা হচ্ছে সবসময় ফিক্সড থাকবে, কখনো সেটা ওঠানামা করবে না। তাহলে সেটা একটা কোন ধরনের কস্ট? এটা একটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ফ্যাক্টরি বিল্ডিং রেন্ট, আমরা যে ফ্যাক্টরি বিল্ডিংটা নিয়েছি রেন্টে, মান্থলি যে রেন্টটা দিতে হবে এটা সবসময় ফিক্সড থাকবে। সো এটা একটা ফিক্সড কস্ট। সেলসম্যান স্যালারি, আমরা সেলস পার্সনকে যে স্যালারিটা দিব সেটা সবসময় ফিক্সড থাকবে। সো এটা একটা ফিক্সড কস্ট। তাহলে 68,000। তাহলে আমাদের আনসার কত হবে? 68,000। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। তারপরে প্রশ্নটা কি বলছে? তারপরে প্রশ্নটা আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল কস্ট। সো একটু আগে আমরা বলেছি ভ্যারিয়েবল কস্ট কি? ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে কস্ট প্রোডাকশনের লেভেলের সাথে ইনক্রিজ অথবা ডিক্রিজ হবে, ফ্লাকচুয়েটেড হবে। সো প্রথমে ওয়েজেসটা হচ্ছে প্রোডাকশনের লেভেলের সাথে ফ্লাকচুয়েটেড হবে। সো এটা একটা ভ্যারিয়েবল কস্ট। ফ্যাক্টরি ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা জানি মান্থলি আমরা যে প্রিমিয়ামটা দিই এটা অলওয়েজ ফিক্সড থাকে, এটা চেঞ্জ হয় না। সো এটা একটা ফিক্সড কস্ট। ইলেকট্রিসিটি কস্ট, ইলেকট্রিসিটি কস্ট হচ্ছে একটা মিক্সড কস্ট, কিছুটা ভেরিয়েবল কিছুটা হচ্ছে ফিক্সড। ডেপ্রিসিয়েশন কস্ট, ডেপ্রিসিয়েশন কস্ট আন্ডার স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক এভরি ইয়ারে অ্যামাউন্টটা ফিক্সড থাকে, সেম থাকে। সো এটা একটা ফিক্সড কস্ট। ডিরেক্ট র ম্যাটেরিয়াল, হ্যাঁ ডিরেক্ট র ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে ফ্লাকচুয়েটেড করবে, প্রোডাকশন লেভেলের সাথে ফ্লাকচুয়েটেড করবে, তাহলে হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেলস পার্সন স্যালারি, স্যালারি যেটা সেটা সবসময় ফিক্সড থাকবে। ম্যানেজার্স কমিশন, কমিশনটা কিন্তু ভ্যারিয়েবল কস্ট। কেমনে? বেশি সেলস করতে পারলে আমি বেশি কমিশন দিব, কম সেলস করতে পারলে আমি কম কমিশন দিব। সো এটা অলওয়েজ ওঠানামা করবে, ইনক্রিজ ডিক্রিজ হবে। সো এটা একটা কোন ধরনের কস্ট? ভেরিয়েবল কস্ট। 2022 42,000। তাহলে আনসার কত হবে? 42,000। এরপর আমাদেরকে কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। পার ইউনিটের ভ্যারিয়েবল কস্ট আমাদেরকে বের করতে হবে। দ্য কস্ট of 500 units of electricity for the month of January is taka 5,000. The cost of 800 units electricity bill taka month 7,000. What is the variable cost? তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে 500 ইউনিট যেটা, সে 500 ইউনিটসের জন্য ইলেকট্রিসিটি বিল হচ্ছে জানুয়ারি মান্থে 5,000, আর হচ্ছে 800 যে ইউনিট, সেই 800 মানে আমি যখন ফেব্রুয়ারি মান্থে বেশি ইউজ করছি 800 ইউজ করছি ইউনিট, তখন সেটার পেমেন্ট হচ্ছে 7,100। সো এখন আমাকে বের করতে হবে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট কত। তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা জিনিসটা এভাবে বের করব, সেটা হচ্ছে 500 ইউনিটসের 500 ইউনিটসের কস্ট হচ্ছে 5,000 টাকা, আর 800 ইউনিটসের কস্ট হচ্ছে 7,100 টাকা। 7,100 টাকা। সো আগে ছিল 500, পরে হয়েছে 800, তাহলে আমাদের 300 ইউনিটস কি হলো? ইনক্রিজ হলো। আর আমার টাকা ইনক্রিজড হলো কত? আগে ছিল 5,000, পরে হয়েছে 7,100, তাহলে টাকা ইনক্রিজ হয়েছে কত? টাকা ইনক্রিজড হয়েছে 2,100 টাকা। অর্থাৎ 300 ইউনিটস ইনক্রিজ করার কারণে 2,100 টাকা আমার ইনক্রিজ হয়েছে। আর আমরা জানি যে টাকাটা ইনক্রিজ হবে অথবা ডিক্রিজ হবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, কারণ ফিক্সড কস্ট যেটা সেটা 500-এর জন্য যা 800-এর জন্য তা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 300 ইউনিটসের জন্য যদি 2,100 টাকা হয়, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে 2,100-কে যখন আমি 300 দিয়ে যখন আমি ডিভাইডেড করব তখন আনসার কত আসবে? 7 টাকা। তাহলে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত? 7 টাকা। আমরা তারপরে প্রশ্নটা খেয়াল করি, হোয়াট ইজ দ্য মান্থলি ফিক্সড কস্ট অফ ওয়াটার বিল? ওকে, দ্য ওয়াটার বিল ফর 1,000 ইউনিটস নভেম্বর 5,000 টাকা, 2,000 ইউনিটস 9,000 টাকা। হোয়াট ইজ দ্য মান্থলি ফিক্সড কস্ট অফ ওয়াটার বিল? ওকে, সো আমরা একটু খেয়াল করি, যখন
1000 ইউনিটস ছিল, 1000 ইউনিটসের টোটাল কস্ট, 1000 ইউনিটসের টোটাল কস্ট হচ্ছে 5000 টাকা, 5000 টাকা। আর 2000 ইউনিটসের টোটাল কস্ট হচ্ছে 9000 টাকা। তাহলে আমরা যদি এখন দেখি আমি কত ইউনিট ইনক্রিজ করলাম, আমি 1000 ইউনিটস ইনক্রিজ করলাম। 1000 ইউনিটস ইনক্রিজ করার কারণে আমার কত টাকা আমার ইনক্রিজ হলো, 4000 টাকা আমার ইনক্রিজ হলো। ওকে, 4000 আমার ইনক্রিজ হলো। যে টাকাটা ইনক্রিজ হয়েছে সে টাকাটাকে আমরা কি বলবো, সেই কস্টকে আমরা বলবো ভ্যারিয়েবল কস্ট, কারণ ফিক্সড কস্টটা চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই যে 4000 টাকা, এটা কত হাজার ইউনিটের ভেরিয়েবল কস্ট, 1000 ইউনিটের ভেরিয়েবল কস্ট। সো আমরা যদি পার যদি বের করতে চাই, therefore per unit variable cost, per unit variable cost, so per unit আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, 4000 কে যখন আমরা 1000 দিয়ে যদি আমি করি, 1000 দিয়ে ডিভাইডেড করি, তাহলে পার কত আসছে, পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে 4 টাকা। পার ইউনিট ভেরিয়েবল কস্ট হচ্ছে কত, 4 টাকা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা বের করি। আমরা চাইলে এটা দিয়েও বের করতে পারবো, 2000 দিয়ে বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে বের করি 1000 ইউনিটসের টোটাল কস্ট হচ্ছে 5000 টাকা, আর 1000 ইউনিটসের ভেরিয়েবল কস্ট কত, ভিসি ভেরিয়েবল কস্ট কত। তাহলে 1000 ইউনিটসের ভেরিয়েবল কস্ট কত আমরা একটু দেখি। 1000কে যখন আমরা 4 দিয়ে যখন মাল্টিপ্লাই করব তখন কত আসবে, 4000 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি টোটাল কস্ট যদি 5000 হয়, তার মধ্যে ভেরিয়েবল কস্ট যদি 4000 হয়, তাহলে আমাদের এফসি কত, মানে ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট হচ্ছে 1000 টাকা। আমরা চাইলে ওটা দিয়ে বের করতে পারবো, 2000 দিয়ে বের করা যাবে। যখন এখানে 2000 হবে তাহলে এখানে হচ্ছে 9000, আর এখানে তো 2000 হয়, 2000কে 4 দিয়ে গুণ করলে 8000, 9000 থেকে 8000 চলে গেলে 1000 টাকা। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা এরপরের ম্যাথে আসি। আমাদেরকে বলা হচ্ছে দ্য cost of a machine tool with production capacity 50,000 units. What is the amount of absorption cost if the company produce 4,000 units of product, 40,000 units of product? Okay, so আমরা অ্যাবজর্পশন মানে আমরা কতটুকু কনজিউম করেছি তা আমরা যদি বের করতে চাই, টোটালটার ভ্যালু হচ্ছে 2 লাখ। সেটাকে যখন আমরা 50,000 দিয়ে যখন ডিভাইডেড করব তখন আমরা পার ইউনিটের অ্যাবজর্পশন কস্টটা পাবো, 1 ইউনিটের অ্যাবজর্পশন কস্টটা পাবো। আর আমরা কদ্দূর আমরা অ্যাবজর্পশন করেছি 40,000 ইউনিট, সেটা দিয়ে যখন মাল্টিপ্লাই করব তা আমরা যখন আমরা কাটাকাটি করব আমরা 1,60,000 টাকা পেয়ে যাব। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।